কারণ পাত্তা দেয়নি, সে তো এমনই। তবে আজ কথাগুলো ভেবে কেন যেন ঠোঁটের কোণে আপনা আপনি একটুখানি হাসি ফুটল। আবার তা মিলিয়ে যেতেও সময় লাগলো না। মায়েরা রান্নাঘর থেকে তার জন্য পরোটা এনে টি টেবিলের ওপর রাখে, ইরফানের ব্ল্যাক কফিও রাখে। এরপর ইরফানের সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তাকায়। কিছু হয়েছে নাকি? এভাবে আছে কেন? মায়েরা ইরফানের পেছনে দাঁড়িয়ে দু হাত ইরফানের মাথার চুলের ভাঁজে গড়িয়ে দেয়। নিজের মাথায় ছোট নরম হাতের স্পর্শ পেয়ে ইরফান একটু হাসল, তবে চোখ খুলল না। মায়েরা একটু ঝুঁকে প্রশ্ন করে, আপনার কি মাথা ব্যথা করছে? ইরফান তার বা হাত পেছনে দিয়ে মায়েরাকে ঘুরিয়ে টেনে এনে তার কোলে বসায়। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, কি হয়েছে আপনার? ইরফান মায়েরার দিকে তাকিয়ে রইল। মায়েরা আগের চেয়ে একটু লম্বা হয়েছে, সাথে একটু মোটাও হয়েছে, দুগালে হালকা মাংস ধরেছে। ভালো লাগে বেশ। মায়েরা ইরফানকে ঠেলে বলে, ধ্যাত ছাড়ুন তো, আমার কলেজ আছে। ইরফান গম্ভীর গলায় বলে। মায়েরা গালে হাত দিয়ে বলে, আমার কলেজে এক্সাম চলছে, আমি সেকেন্ড ইয়ারে উঠবো না। কথাটা বলে ইরফানের পাশে বসে কোলের উপর পরোটার প্লেট নিয়ে খেতে থাকে, আর সামনে বই মেলে রেখেছে। ইরফান কফি খেতে খেতে মায়েরাকে দেখলো। মায়েরা পড়ছে বলে আর ডিস্টার্ব করলো না। মায়েরা তার খাবার শেষ করে কলেজ ড্রেসের বোরখা পরে নেয়। জট লেগে যাওয়া চুলগুলো আঁচড়ানোর জন্য চিরুনি হাতে নেওয়ার আগেই ইরফান তার হাতে তুলে নেয় চিরুনিটি। মায়েরা পিছু ফিরে বলে, কি করছেন, দিন আমাকে। ইরফান মায়েরাকে উল্টো ঘুরিয়ে দিয়ে মৃদু স্বরে বলে। আমি করছি। মায়েরা ভ্রু কুঁচকে বলে, আপনি পারবেন না, আমার চুলে অনেক জট। ইরফান দৃঢ় কণ্ঠে বলে। আই ক্যান ডু এভরিথিং। ওরা কোমরে হাত দিয়ে আয়নার ভেতর ইরফানকে দেখতে লাগলো, যে খুব মনোযোগ দিয়ে চুলের জট ছাড়াতে ব্যস্ত। মায়েরার ভালোই লাগছে। সময় লাগলেও ইরফান সব জট ছাড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন বিরাট বড় অসাধ্য সাধন করেছে। এরপর মায়েরার চুলে বেনি করা স্টার্ট করে। এই বেনি শিখতে ইরফান পুরো 1 মাস লাগিয়েছে। মায়েরা ভীষণ বিরক্ত হতো। ইরফান ঘন্টার পর ঘন্টা তার চুল নিয়ে বসে থাকতো, কিন্তু পারত না। উল্টে জট পাকিয়ে ফেলতো। মায়েরা বিরক্ত হতো বলে। মায়েরা ঘুমিয়ে গেলে ইরফান মায়েরার চুলগুলো নিয়ে চেষ্টা করত। এভাবে প্রায় 1 মাস পর সে সফল হয়েছে। এরপর থেকে প্রায় প্রতিদিনই মায়েরার চুলে সেই বেনি করে দেয়। মায়েরার চুলে দুটো বেনি করে বেনি দুটো কাঁধের দুপাশে দিয়ে মায়েরার দিকে চেয়ে বলে। সি। মায়েরা হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি সব পারেন। আমি তো জানিই। আসলে হাজবেন্ডটা কার দেখতে হবে না? কথাটা বলে ইরফানের সামনে থেকে দৌড় দেয়। এরপর কাভার থেকে তার হিজাব বের করে। ইরফান আর চোখে মায়েরার দিকে তাকালো, একটু হাসতে বোধ হয়। এরপর ওয়াশরুমে যেতে যেতে বলে, শাওয়ার শেষে বেরিয়ে যেন দেখি রেডি কমপ্লিট। মায়েরা মুখ বাঁকায়, নিজেই একটা লেট লতিফ। আবার তাকে বলে, ফারা শুদ্ধর সাথে গ্রামে এসেছে 2 দিন আগে। আজ ফিরে যাবে শহরে। আগামীকাল শুদ্ধর ভার্সিটিতে ক্লাস আছে, ফারারও আছে। টিনা বেগম তিলের নাড়ু বানিয়ে একটি বয়াম ভরিয়ে দিল। শাশুড়ির হাতের এই নাড়ু ফারার ভীষণ পছন্দ। টিনা বেগম আরও 2টি বয়ম ভরিয়ে দিলেন মায়েরা আর ইনায়ার জন্য। এরপর ফারার দিকে চেয়ে বলে, একটু ভাত খেয়ে যাও আম্মু। ফারা এতক্ষণ বসে বসে শাশুড়ির হাতের নাড়ু খাচ্ছিল। মুখের টুকু গিলে হেসে বলে, মা, আপনার হাতে নাড়ু সামনে থাকলে পেটে ভাত খাওয়ার জায়গা পাই না, কি করব? টিনা বেগম হাসলেন। ফারা পানি খেয়ে বলে, আপনি চলুন না আমাদের সাথে, আপনার ছেলে আবার রেখে যাবে আপনাকে। টিনা বেগম হেসে বলে, তোমরা আবার কয়েকদিন পরেই আসবে আমার শহরে। ভালো লাগে না মা? তোমরা এখানে একেবারে চলে এসো। ফারা ভাবুক ভঙ্গিতে বলে, আমার ভার্সিটি শেষ হলে আমি সত্যি এখানে পার্মানেন্ট হয়ে যাব। হ্যাঁ, দোয়া করি দ্রুত শেষ হোক তোমার ভার্সিটি। তারপর মা মেয়ে একসাথে থাকবো। পেছন থেকে শুদ্ধ বলে, হ্যাঁ হ্যাঁ, আমি গরুর খামার দিব। তোমরা দুইজনে মিলে গরুর পারফিউমওয়ালা ডার্ক চকলেট পরিষ্কার করবে। টিনা বেগম ছেলের কথায় হেসে ফেলে। ফারাও হেসে বলে, আর ওই চকলেটগুলো তোমাকে যত্ন করে খাওয়াবো। হাজার হোক, তোমার আবার ডার্ক চকলেট একটু বেশি পছন্দ। শুদ্ধ হেসে বলে, আরে বউ আমার, মুরগির পিছন থেকে ইন্ডিয়ান চকলেট বের হয়। তোমার তো ইন্ডিয়ান চকলেট বেশি পছন্দ, আমি তোমাকে অবশ্যই খাওয়াবো। ফারা চোখ মুখ কুচকে নেয়। টিনা বেগম হাসতে হাসতে বলে, তোরা থাম, কি শুরু করলি দুজনে? ফারা মুখ বাঁকায়। শুদ্ধ হাসত, এগিয়ে এসে বলে, বিকালের আগেই বের হবো, দ্রুত রেডি হয়ে নাও ফারহা।
মায়রার কলের শেষে মায়রা ইরফানের সাথে ফাইজদের বাড়ি এসেছে। মূলত মায়রা ইরফানকে টেনে এনেছে। ইনায়া প্রেগনেন্ট হওয়ার পর থেকে ফাইজ ইনায়াকে বাসা থেকে বের হতে দেয় না, এজন্যই মায়রা ইনায়াকে দেখতে এসেছে। ইরফান মায়রার হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ইরফানের ফোনে কল আসায় পকেট থেকে ফোন বের করতে মায়রার হাত ছেড়ে দেয়। মায়রা ছাড়া পেয়ে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। একটা উষ্ঠা খেয়ে পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান রেগে তাকায় মায়রার দিকে, ধমকে বলে, তোপের থাপ্পড় খাওয়ার জন্য বাদুরের মতো লাফালাফি করছো? মায়রা ইরফানের দিকে চেয়ে বলে, আমি পরে যাচ্ছিলাম, সমবেদনা না জানিয়ে উল্টে বকছেন। একটু মধু দিয়ে কথা বললে কি হয় আপনার? মায়রার কথাগুলো শুনে ইরফান একটু হাসল। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। মায়রা ইনায়াদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মায়রার সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে, মধু লাগবে তোমার? মায়রা ইরফানের কথাটা বোঝার চেষ্টা করছে। তার ভাবনার মাঝে ইরফান মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ইরফানকে ঠেলে সরাতে চায়। কয়েক সেকেন্ড পর ইরফান নিজেই মায়রাকে ছেড়ে দেয়। তখনই ওপাশ থেকে ইনায়া দরজা খুলে দেয়। ইরফান এখানে দাঁড়িয়ে আগেই নক করেছিল। মায়রা ভীষণ লজ্জা পায়। তার মনে হচ্ছে ইনায়া সব দেখে নিয়েছে। ইনায়া মায়রাকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে মায়রাকে ঝাঁকিয়ে বলে, এই মায়রা, কি হয়েছে? ভেতরে এসো। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ইনায়ার দিকে তাকিয়ে হঠাৎই তেজি কণ্ঠে বলে। থতমত খেয়ে তাকায়। ইরফান ভাবলেশীন ভাবে ভেতরে প্রবেশ করছে। ইনায়া ইরফানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া, তুমি মায়রার সাথে কি করেছ? ইরফান খুব স্বাভাবিকভাবে বলে, মধু খাইয়েছি। মায়রা কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। কি পরিমাণ অসভ্য হলে বোনকে এভাবে বলছে। ইনায়া মায়রার দিকে চেয়ে বলে, তুমি মধু খাও না মায়রা? আমিও আগে খেতাম না। ভাইয়ার মনে হয় তোমাকে জোর করে খাইয়েছে, তাই না? মন খারাপ করো না, মধু অনেক উপকারী, বুঝলে? একটু একটু করে খাবে। আমিও জোর করে একটু একটু খাই। মায়রা ভ্যাবাচাকা খেয়ে বলে। ইনায়া মায়রার হাত ধরে ভেতরে এনে দরজা লাগাতে লাগাতে বলে, নয়, হ্যাঁ, একটু একটু করে খেলে অভ্যাস হয়ে যাবে। এটা বলে ইনায়া মায়রাকে আসতে বলে তার ঘরের দিকে যায়। মেয়েটার 6 মাস চলছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। মায়রা কপাল চাপড়ায়। আবার স্বস্তির নিঃশ্বাসও ফেলে ইনায়া বোঝেনি বলে। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান তার দিকেই তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসছে। এগিয়ে গিয়ে ইরফানের সামনে গিয়ে দাঁড়িয়ে কটমট করে বলে, সব সময় তো আমাকে বলেন ভালো হওয়ার কথা, নিজে যে একটা অসভ্য লোক সে খেয়াল নেই আপনার। ইরফান মৃদুস্বরে বলে, নো, তোমার এতটুকুতে মন ভরেনি, বাট কিচ্ছু করার নেই। টাইম লিমিটেড ছিল, রাতে আনলিমিটেড দেবো। ওকে? এরা থতমত খেয়ে তাকায়। ইরফানের কথা বলার ধরনে একটু একটু লজ্জা পায়। এই লোকটার সাথে কথা বলাই উচিত না, শুধু তাকে জ্বালায়। ইরফানকে পাশ কাটিয়ে যেতে নিলে ইরফান মায়রার হাত টেনে বলে। কোথায় যাচ্ছ? মায়রা ইরফানের দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে, আমি এখানে এসেও কি আপনার আপনার কোলে উঠে বসে থাকবো? ইরফান কিছু বলার আগে পাশ থেকে শুদ্ধ বলে, বেড়াতে এসেও আমাদের ইরফানের ইচ্ছে করে বউকে কোলে নিয়ে বসে থাকতে। হাও ভালোবাসা! মায়রার লজ্জায় মাথা কাটা যায়। সব হয় এই লোকটার জন্য। ইরফানের হাত থেকে নিজের হাত সারিয়ে দ্রুত ইনায়ার ঘরের দিকে যায়। ইরফান শুদ্ধর দিকে তাকিয়ে বলে। তুই কখন এসেছিস? শুদ্ধ হেসে বলে। তোর আসার 5 মিনিট আগে। ভেতর থেকে ফাইজের বাবা বেরিয়ে এসে ইরফান আর শুদ্ধকে দেখে হেসে বলে। শুদ্ধ ইরফান দুজনেই সালাম দেয় ফাইজের বাবাকে। এরপর এগিয়ে গিয়ে ইরফান শুদ্ধ পাশাপাশি বসে। ফাইজের বাবা তাদের সামনে বসে টুকটাক কথা বলে ব্যস্ত হয়। এর মাঝে ফাইজের মা ইরফান শুদ্ধকে নাস্তা দিয়ে যায়। শুদ্ধ জামাই আর ইরফান তার ছেলের শ্বশুর বাড়ির লোক। এদের নিজে আপ্যায়ন না করে খারাপ দেখায় বলে তিনি নিজে কাজের লোককে রান্নাঘরে রেখে নিজেই এসেছেন। তিনিও ফাইজের বাবার পাশে বসে শুদ্ধ ইরফানের সাথে ভালো মন্দ কথা বলল। তারা ওয়াশরুমে থেকে শাওয়ার নিয়ে বেরিয়েছে। সে মূলত শুদ্ধদের গ্রাম থেকে ফিরেছে। ভার্সিটি ছুটি থাকায় 2 দিন আগে শুদ্ধ তাকে নিয়ে গ্রামে গিয়েছিল। সেখান থেকে ফিরে শাওয়ার নিল। ভীষণ বিরক্ত লাগছিল। শাওয়ার নিয়ে একটু আরাম লাগছে। মাথা মুছে তাওয়াল মেলে দিল। শুদ্ধকে ঘরে আসতে দেখে এগিয়ে গিয়ে বলে, তুমি খেয়েছো? শুদ্ধ হেসে বলে। তোমাকে খাই পাখি। ফারা শুদ্ধকে ছেড়ে বলে। মাত্র গোসল করেছি, জ্বালিও না তো। শুদ্ধ ফারাকে জড়িয়ে নিয়ে বলে, সেকেন্ড বার আমি কিরিয়ে দিব, পাক্কা প্রমিস। মায়রা ইনায়ার কাছে ফারা আসার কথা শুনে ফারার ঘরে এসে দরজায় দাঁড়িয়ে ডাকে, ফারা আপু।
শুদ্ধকে ধাক্কা দেয়, বেডের ওপর থেকে ওড়না নিয়ে দ্রুত গায়ে জড়িয়ে নিয়ে বলে, ভেতরে এসো মায়েরা, কখন এসেছো? শুদ্ধর আড়ালে ফারা ছিল বলে মায়েরা সেভাবে দেখতে পায়নি। ভেতরে এসে ফারাকে জড়িয়ে ধরে বলে, একটু আগেই এসেছি আপু, কেমন আছো? অনেক দিন পর দেখলাম তোমাকে। ফারা মায়েরা টুকটাক কথা বলা ব্যস্ত হলো, শুধু অসহায় চোখে চেয়ে আছে। মানে এসব কি? সে কি সুন্দর একটা রোমান্টিক মুড়ে ছিল, আর তার মেলায় হারিয়ে যাওয়া বোনটা এসে সব ভেস্তে দিল। মনে হচ্ছে সুদ নিচ্ছে তার থেকে, কিন্তু সে তো ইরফানদের রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট করে দিত, আর ইরফানের বউটা তার সব ভেস্তে দিচ্ছে। শুধু গলা ঝেড়ে বলে, মায়েরা, ফাইজের বাচ্চার লেজ ধরে আরেকজন সদস্য আসলে কেমন হবে বলো তো? শুদ্ধর কথা শুনে মায়েরা ভীষণ খুশি হয়ে বলে, অনেক ভালো হবে ভাইয়া, কিন্তু কোথা থেকে আসবে? শুদ্ধ কিছু বলার আগেই ফারা মায়েরার হাত ধরে টেনে ঘরের বাইরে যেতে যেতে বলে, তোমার ভাইয়ার পেটে বাচ্চা আছে, ওখানে থেকেই বের হবে। মায়েরা চোখ বড় বড় শুদ্ধর দিকে চেয়ে হেসে বলে, সত্যি ভাইয়া? ফারা আপুর কষ্ট হবে বলে বাচ্চাটাকে আপনার পেটের ভিতর নিয়ে নিয়েছেন, তাই না? ফারা আর মায়েরার কথা শুনে শুদ্ধ ভোতা মুখে তাকিয়ে রইল। ফারা মিটিমিটি হাসছে, সে ঠিক জানে এই লোকের মুখের ব্রেক নেই, মায়েরার সামনে উল্টাপাল্টা বলবে আর সে লজ্জায় মরবে। তাই এই অসভ্য লোক একা একা বসে লাগাম ছাড়া কথা বাদ রেখে চুপ থাকুক। সন্ধ্যার পরপর ইরফান মায়েরাকে নিয়ে ফাইজদের বাড়ি থেকে বেরিয়েছে। যদিও ফাইজ শুদ্ধ ফাইজের মা অনেক জোর করেছিল, কিন্তু ইরফানের কাজ আছে বলে সে থাকেনি। ফোনে কল আসলে ইরফান ফোনে কথা বলতে থাকে। মায়েরা হঠাৎই কাউকে দেখলো যেন। ইরফানের হাত থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় মেয়েটির সামনে। ইরফান ফোনে কথা বলতে ব্যস্ত থাকায় মায়েরাকে দেখলো একটি মেয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে। তাই আর কিছু বলল না, সে মায়েরার দিকে নজর রেখে ফোনে কথা বলতে থাকে। মায়েরা সামিয়ার কাঁধে হাত রেখে বলে, তুমি সামিয়া আপু না? সামিয়া মাথা নিচু করে ফোনে কিছু দেখছিল। কারো কণ্ঠ পেয়ে মাথা উঁচু করে তাকালে মায়েরাকে দেখে অবাক হয়ে বলে। মায়েরা সামিয়াকে জড়িয়ে ধরে হেসে বলে, হ্যাঁ আপু, তোমাকে অনেক দিন পর দেখলাম, কেমন আছো? সামিয়া মৃদু হাসলো। মায়েরা মেয়েটা ভীষণ মিশুক। মায়েরাকে সে সেভাবে চিনতই না, মাত্র কয়েকদিনেই কেমন মিশে গিয়েছিল, আবার এখনও এতদিন পর দেখা হয় কি সুন্দর করে কথা বলছে। সামিয়া মাথা নেড়ে বলে। মায়েরা সামিয়াকে ছেড়ে সামিয়ার দু হাত ধরে বলে, ভালো, তুমি এখানে থাকো? আমি ফারা আপুদের বাসায় এসেছিলাম। সামিয়া অবাক হলো। ফারাকে তো সে ভালো করে চেনে, নামটাও জানে, ভোলার কথা তো নয়, কিন্তু মেয়েটার বাসা এখানে এটা জানতো না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে জড়তা নিয়ে প্রশ্ন করে। মায়েরা মৃদু স্বরে বলে, হুম। সামিয়া মলিন হাসল। শুদ্ধ ছাড়া তো আর কারো সাথে বিয়ে হবে না সব তো জানি, তবু কোথাও যেন একটা কাঁটা বিঁধল। তখনই একটি মেয়ে এদিকে আসতে আসতে বলে, এই সামিয়া, তুই কি বাড়ি যাবি? তোর কাকা আমাকে ফোন দিতে দিতে পাগল করে দিল। বাড়িতে ছেলেপক্ষ বসে আছে। এই ছেলেদের ফেরত পাঠালে তোর কাকা তোর পিঠে কি না কি ভাঙবে আল্লাহই জানে। এইবার বিয়েটা করে নে মা। কথাগুলো বলতে বলতে এগিয়ে আসছিল। মায়েরা অবাক হয়ে তাকায় মেয়েটির দিকে। মেয়েটি ততক্ষণে সামিয়ার পাশে এসে দাঁড়িয়েছে। সামিয়া চোখ পাকিয়ে তাকায় তার কাজিনের দিকে। মেয়েটি সামিয়াকে পাত্তা না দিয়ে বলে, দেখ, অনেক ছেলেকে আমার বয়ফ্রেন্ড দিয়ে ভাগিয়েছি তোর জন্য। এবার ও নিষেধ করে দিয়েছে, আমিও আর এইসবে নেই। বাড়ি চল। সামিয়া মায়েরার সামনে এসব বলায় ভীষণ বিব্রত বোধ করে। তার কাজিনের হাত ধরে মায়েরার দিকে চেয়ে বলে। কথাটা বলে তার কাজিনকে টেনে দ্রুত পায়ে উল্টো পথে যায়। মায়েরা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। মেয়েটির সব কথা তার মাথার উপর দিয়ে যায়নি। পাশে এসে ইরফান মায়েরার হাত ধরে বলে, মেয়েটি কে ছিল? মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ছোট করে বলে, আমাদের গ্রামের একটা মেয়ে। এরপর আর কিছু বলল না। ওই মেয়েটির কথা শুনে মনে হলো সামিয়া বিয়ে করতে চাইছে না। তার কারণ কি শুদ্ধ ভাইয়া? মায়েরার খারাপ লাগছে সামিয়ার জন্য, কিছু তো করারও নেই। ইরফান আর মায়েরা বাড়ি ফিরেছে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মায়েরা সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে পড়ে। ইরফান মায়েরার পেছন পেছন উঠছিল। মায়েরা দাঁড়িয়ে যাওয়া ইরফানের বুকে ধাক্কা লাগে। ইরফান দ্রুত মায়েরাকে তার দিকে ফিরিয়ে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়েরা তার ডান হাতে মাথার একপাশে চেপে ইরফানের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, আর ভীষণ মাথা ব্যথা করছে। মুহূর্তেই ইরফানের চোখে মুখে ভীতি দেখা দেয়। মায়েরার ঔষধের কোর্স 6 মাসের ছিল।
প্রথম 3 মাস শেষে ইরফান মায়রাকে নিয়ে আবারও কানাডা গিয়েছিল। এরপর আরও 3 মাসের কোর্সের ঔষধ নিয়ে আসে, যেটা সপ্তাহখানেক আগে শেষ হয়েছে। আজ হঠাৎ এরকম মাথা ব্যথার কথা শুনে ইরফানের গলা শুকিয়ে আসে। মায়রার মাথা ব্যথা যেন ইরফানের জীবনের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ইরফান দ্রুত মায়রাকে কোলে তুলে নিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে তার ঘরে যায়। এরপর সে বেডে বসে মায়রাকে তার কোলে বসায়। মায়রা কিছু বলছে না, সত্যি তার ভীষণ মাথা ব্যথা করছে। ইরফান ব্যস্ত হাতে মায়রার হিজাব খুলে দেয়। এরপর মায়রার বোরখা খুলে বেডের ওপর রাখে। মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার মাথায় করা 2 বেনি দ্রুত খুলে দিল। এরপর বাঁ হাতে মায়রাকে বুকে জড়িয়ে নিয়ে ডান হাতে মায়রার গালে দিয়ে নরম সুরে বলে, কোথায় পেইন হচ্ছে বার্ড ফ্লাওয়ার? মায়রা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফানের চোখে মুখে হাজারো চিন্তার ছাপ। তার যখন প্রথম টিউমারের কথা ইরফান জেনেছিল, এরপর ইরফানের চোখ মুখ যেমনটা হয়েছিল, সবসময় কেমন মন মরা হয়ে থাকতো, আজ ইরফানকে মায়রার কাছে তেমনই লাগলো। মায়রার খারাপ লাগে। ইরফান তার একটু কিছু হতেই কেমন যেন নেতিয়ে পড়ে। মায়রা ইরফানের গালে হাত দিয়ে বলে, আপনি আমার জন্য এত ভাবেন কেন শিশরাজ? ইরফান তার গালে রাখা মায়রার হাতে চুমু আঁকে। ডান হাত মায়রার গলার ভাঁজে গড়িয়ে দিয়ে মায়রার চোখে চোখ রেখে অসহায় কণ্ঠে বলে, ইউ আর মাই মেন্টাল ডক্টর বার্ড ফ্লাওয়ার। তোমার কিছু হয়েছে ভাবলে আমি মেন্টালি সিক হয়ে যাই। তুমি কেন সিক হও মাই হার্ট? মায়রার কাঁদতে ইচ্ছে করো। ইরফান কেন এত ভালোবাসে তাকে? 2 হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে চোখ বুঝে নেয়। একটু থেমে বলে, আপনি আমাকে বকলে আমার মাথা ব্যথা করে। এরপর আপনি আমাকে রাগ দেখালেও মাথা ব্যথা করে, আবার থাপ্পড় মারার জন্য হাত উঠালেও মাথা ব্যথা করে। ইরফান মায়রার কাঁধে চুমু এঁকে বলে, সরি, আই প্রমিস ইউ। তোমাকে আর বকবো না, রাগ দেখাবো না, অ্যান্ড মারার জন্য হাত উঠাবো না। মায়রা হাসল। থাপ্পড় তো ইরফান মারে না, কিন্তু রেগে গিয়ে থাপ্পড় মারতে গিয়েও থেমে যায়। মায়রার খারাপ লাগে। ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি সব ভুলে যান। ওরকম অদ্ভুত ব্যবহার করলে আমি কাঁদি, আর তারপর আমার মাথা ব্যথা করে। ইরফান মায়রাকে 2 হাতে শক্ত করে জড়িয়ে নিয়ে নত স্বরে অনেস্টলি বলছি, আমি আর ভুলে যাব না বার্ড ফ্লাওয়ার। মায়রা ইরফানের বুকে চোখ বুঝে পড়ে থাকত। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ইরফান মায়রার মুখ 2 হাতের আজনায় নিয়ে মৃদু স্বরে বলে, ডক্টরের কাছে নিয়ে যাব ফ্রেশ। মায়রার মাথা নেড়ে বলে, কোথাও যেতে হবে না, আমি সকাল থেকে মাথায় হিজাব বেঁধেছিলাম তো, এই জন্য মাথা ব্যথা করছে। মাথায় পানি দিলে ঠিক হয়ে যাবে। ইরফান কিছু বলল না। মায়রাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে শাওয়ার ছেড়ে দেয়। মায়রা দ্রুত বলে, কি করলেন এটা? ইরফান 2 হাতে মায়রাকে আগলে রেখে মৃদু স্বরে বলে, শাওয়ার নাও, তাহলে মাথায় পানি দেয়া হয়ে যাবে অ্যান্ড ফ্রেশ লাগবে। মায়রা কিছু বলল না। কলেজ থেকে এসে সে গোসল করে ইরফানকে ঠেলে বলে, আপনি ভিজছেন কেন? এখান থেকে যান, আপনার অফিসের শার্ট প্যান্ট সব ভিজে গেল। ইরফান পাত্তা দিল না। গায়ের ব্লেজার খুলে পাশেই ছুঁড়ে ফেললো। এরপর বলে, নো প্রবলেম, তুমি শান্ত হয়ে দাঁড়াও। কথাটা বলে সেলফের ওপর থেকে শ্যাম্পু নিয়ে মায়রার মাথায় ঢেলে দেয়। মায়রা মাথা উঁচু করে বলে, আবার কি করছেন? ইরফান মায়রাকে ঝড়ার নিচ থেকে একটু পাশে এনে দাঁড় করায়। এরপর তার 2 হাতে শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে মায়রার চুলের ভাঁজে আঙুল চালায় আর বলে, মাথায় কবে শ্যাম্পু লাগিয়েছিলে? মায়রা মিনমিন করে বলে, ওই 10-12 দিন হবে হয়তো। ইরফান বিস্ময় চোখে তাকায় মায়রার দিকে, অবাক হয়ে বলে, তুমি কি আমার টাকা সেভ করতে চাইছো? মায়রা মুখটা ছোট করে বলে, আমার আলসামি লাগে। ইরফান কিছু বলল না। আরও কিছুক্ষণ মায়রার চুলের ভাঁজে আঙুল চালায়। পুরো মাথা ফেরা হয়ে গিয়েছে। ইরফান মায়রার হাত ধরে আবারও ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দেয়। এরপর মায়রার দিকে চেয়ে চোখ পাকিয়ে বলে, আর একদিন এরকম শুনলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার, স্টুপিড। মায়রা চোখ ছোট ছোট করে বলে, আপনি কিছুক্ষণ আগে প্রমিস করেছেন, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ইরফান সাথে সাথে অনুতাপের স্বরে বলে, ও সরি সরি, ইটস মিস্টেক। মায়রা মাথা নিচু করে হাসে। ইরফানের অবস্থা দেখে তার হাসি পাচ্ছে। ইস, তার শিশুরা সব মানতে চায় কিন্তু পারে না বলে আবার কেমন সরি বলতে থাকে। মায়রা শাওয়ার নিয়ে বাইরে বেরিয়ে নামাজ পড়ে নেয়। মাথা ব্যথা আর নেই। আসলে তার শ্যাম্পু করা উচিত, তাছাড়া টানা অনেকক্ষণ হিজাব বেঁধে থাকার কারণেও এমন হয়েছে।
কিন্তু এখন অনেক ফ্রেশ লাগছে, ভালো লাগছে। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে সেও নামাজ পড়ে নিল। এরপর একটি কালো প্যান্ট তার সাথে কালো শার্ট জড়িয়ে নেয়। শার্টের হাতা গোটাতে গোটাতে বলে। ফার্স্ট রেডি হও। মায়েরা অবাক হয়ে বলে। আবার কোথায় যাব? ইরফান মায়েরার দিকে চেয়ে বলে। ডক্টরের কাছে। আমার মাথা ব্যথা নেই, অনেক ফ্রেশ লাগছে, সত্যি বলছি। ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে। হাজবেন্ডের থেকে শাওয়ার নিলে সবারই এক্সট্রা ফ্রেশনেস কাজ করে, ইটস নর্মাল। মায়েরা লজ্জা পায়। অসভ্য লোক, সে কি ডেকেছিল? নিজেই জোর করে তাকে নিয়ে গেল। ইরফান কাভার থেকে মায়েরার একটা বোরখা আর হিজাব বের করে মায়েরার সামনে এসে দাঁড়ায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে। আমি যাব না, আমি তো সুস্থ মানুষ। কখনো দেখেছেন সুস্থ মানুষেরা ডাক্তারের কাছে যায়? ইরফান বিরক্ত হয়। এমনিতেই তার টেনশনে কিছু ভালো লাগছে না, তার মধ্যে স্টুপিড সবসময় 10 লাইন বেশি বোঝে, 20 লাইন কথা বলবে। ধমক দিতে গিয়েও জিভ গুটিয়ে নিল মায়েরার দিকে চেয়ে। ফোঁস করে শ্বাস ফেলে মায়েরার গালে ডান হাত দিয়ে মৃদু স্বরে বলে। ইউ নো, আমি কত টেনশনে থাকি তোমাকে নিয়ে। আই রিকোয়েস্ট ইউ, রেডি হও না বার্ড ফ্লাওয়ার, তোমাকে একবার চেক আপ করিয়ে আনবো। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। মানে তাকে ডক্টরের কাছে নিবে বলে রিকোয়েস্ট করছে? মায়েরা বলার মতো কিছু খুঁজে পায় না। ইরফানের হাত থেকে বোরখা নিয়ে বলে। আপনি 2 মিনিট দাঁড়ান, আমি রেডি হয়ে নিচ্ছি। ইরফান মৃদু হাসল। মায়েরাকে হিজাব পরতে দেখে কিছু একটা ভেবে বলে। তোমার হিজাবের কাপড় কি অনেক মোটা? মায়েরা হিজাব বাঁধতে বাঁধতে ইরফানের দিকে চেয়ে বলে। বুঝি না তো, এগুলো রেডিমেড কেনা। ইরফান আর কিছু বলল না, মায়েরাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ডাইনিংয়ে তারেক নেওয়াজ ইরফান মায়েরাকে আবারও বেরোতে দেখে বলে। মায়েরা তার শ্বশুরের দিকে চেয়ে বলে। আপনার ছেলে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে বাবা। ইরফান আর চোখে মায়েরার দিকে তাকালো। মায়েরা হাসল। সে তো সুস্থ মানুষ, তবুও নিয়ে যাচ্ছে, এটাকে তো ঘোরাঘুরি বলে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলে। ইরফান ভাবলেশীনভাবে বলে। আমি আমার বউকে নিয়ে যাচ্ছি, তুমি তোমার বউকে নিয়ে যাও। আমি তো তোমার বউয়ের পেছনে আম্মু আম্মু করে ঘুরঘুর করছি না, তাহলে তুমি আমার বউয়ের পেছনে মাইরা আম্মু বলে ঘুরঘুর কেন করছো? ইরফানের কথা শুনে তারেক নেওয়াজ কেসে ওঠে। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে চেয়ে ইরফানের পেটে গুঁতো দিয়ে ফিসফিসিয়ে বলে। অসভ্য লোক, আপনি বাবাকে এসব কি বলছেন? ইরফান কিছু বলল না। মায়েরার হাত ধরে বাইরে বেরিয়ে যায়। তারেক নেওয়াজ কপালের ঘাম মুছল। সে ইরফানের পিছে লাগতে গিয়েছিল, ভেবেছিল এই ছেলেকে একটু টাইট দিবে। ও মা, সে তো নিজেই বেঁকে গেল। কথা কম বলা ছেলেই ভালো ছিল। আবার ভাবল, ইরফান তো কথা কমই বলে, যেটুকু বলে ওটুকু বোমা রূপে বের হয়। ইরফানের বিয়ের পর ইরফান সত্যি সত্যি তার বাবাকে 1 মাসের জন্য সুইজারল্যান্ড পাঠিয়েছিল কাজে। ইরফান ব্যবসার হাত লাগানোর পর তারেক নেওয়াজকে আবার কতদিন পর দেশের বাইরে পাড়ি জমাতে হয়েছিল। কি সাংঘাতিক ছেলে! তারেক নেওয়াজ কানে চিমটি দিলেন, তিনি আর মায়রার ব্যাপারে কিচ্ছু বলবে না। মায়রাকে নিয়ে বললেই তার ছেলে বেহস কথা বলে দেয়। মায়রার হাওয়া লেগেই বোধহয় এমন হয়েছে ছেলেটা। মায়রার চঞ্চলতা ঘুরে ফিরে ইরফানের মাঝে আসতে আসতে উল্টে পাল্টে গিয়েছে। ইরফান মায়রাকে চেক আপ করিয়ে জানতে পারে মায়রার সব কিছু নর্মাল। মাথা ব্যথার কারণ নর্মাল ছিল। ইরফানের বুক থেকে যেন বড়সড় পাথর নেমেছে মায়রা সুস্থ শুনে। এরপর মায়রাকে বাসায় রেখে সে অফিসে চলে যায়। মিটিং রুমে বসে ইরফান অনর্গল কথা বলছিল। হঠাৎই তার ফোনে রিং আসতে ইরফান ফোনের দিকে নজর দিয়ে সরিয়ে নিতে গিয়েও নিল না। এক্সকিউজ মি বলে দ্রুত কল রিসিভ করে বিচলিত কণ্ঠে বলে। হ্যাঁ বলো, কোনো খবর পেয়েছো? ওপাশ থেকে কেউ একজন বলে। ইরফান ছোট করে বলে, ওকে থ্যাঙ্কস। কথাটা বলে কল কেটে সবার উদ্দেশ্যে বলে, দ্যাটস ইট ফর টুডে। কথাটা বলে দ্রুত পায়ে অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলো। ইরফান এয়ারপোর্টে পৌঁছেছে ঘন্টাখানিক আগে। ঘড়িতে সময় 11টা। ইরফান একটু পরপর দৃষ্টি ঘুরিয়ে দেখে কাঙ্ক্ষিত ব্যক্তির উপস্থিতি আছে কিনা। বরাবরই ব্যর্থ হলো। ঠোঁটের ফাঁকে সিগারেট চেপে রাখা। একটু পরপর শূন্যে ধোয়া ছাড়ে। শুদ্ধকে দেখলে একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে কারোর সাথে। না, শুদ্ধ তার সাথে আসেনি, বরং শুদ্ধ জানেই না ইরফান এখানে এসেছে। আর না তো ইরফান জানত। তবে ইরফান শুদ্ধকে এখানে দেখে অবাক হয়নি। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ইরফানকে দেখে অবাক হয়। এগিয়ে এসে বলে, ইরফান তুই এখানে? ইরফান তাকালো না শুদ্ধ দিকে। হাতের অবশিষ্ট সিগারেটটুকু টানতে টানতে কৌতুক স্বরে বলে, বিজনেসের কাজ শেষ হয়েছে?
শুদ্ধ থতমত খায়, সে তো বলেনি ব্যবসার কাজে এসেছে। ইরফান সিগারেটটুকু শেষ করে অবশিষ্ট অংশ ছুঁড়ে ফেলে শুদ্ধ দিকে, তাকিয়ে বলে। নাজিম কোথায় শুদ্ধ? শুদ্ধ চুপ থাকে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে, অনুরোধের সুরে বলে। প্লিজ বল, ও কোথায়? তুই জানিস ও কোথায়? শুদ্ধ অবাক হয়। ইরফান রিকোয়েস্ট করছে, ব্যাপারটা ঠিক হজম হলো না শুদ্ধর। ইরফান শুদ্ধকে চুপ থাকতে দেখে বলে। নাজিম কি আমার জন্য এই দেশ ছেড়েছে? শুদ্ধ এবার উত্তর করে। তোর জন্য দেশ ছাড়বে কেন? ইরফান দীর্ঘ শ্বাস ফেলে বলে। বিয়ে করার ভয়ে। শুদ্ধ এবার বলে। এরকম নয় ইরফান, সব তো জানিস ওর জন্য এই দেশে থাকাটাই কষ্টসাধ্য হয়ে গিয়েছিল, এই জন্যই চলে গিয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে। সব জানিস দেখছি, কোথায় আছে সে? শুদ্ধ গলা ঝেড়ে বলে। আমি জানি না, বাসায় যা। আমিও বাসায় যাচ্ছি। ফারহা বাসায় একাই আসে। নাছিমের আজ আসার কথা ছিল, তাই না? ইরফানের কথায় শুদ্ধ ভীষণ অবাক হয়, নিজেকে সামনে বলে। আমি জানি না, বল। কথাটা বলে শুদ্ধ আর এখানে দাঁড়ালো না। ইরফান পেছন থেকে ডাকে। শুদ্ধ। ইরফান দীর্ঘ শ্বাস ফেলে ছোট করে বলে। নাথিং। সামিয়া ঘরের এক কোণায় হাঁটু মুড়ে বসে নিঃশব্দে চোখের পানি ফেলছে। সামিয়ার কাজিন শিবা অসহায় চোখে সামিয়ার দিকে চেয়ে আছে। বাড়িতে আসার পর তার বাবা সামিয়াকে কথা শুনিয়েছে অনেক। সামিয়ার জন্য এই পাত্রটাও ফিরে গিয়েছে। তার বাবা সামিয়াকে সহ্য করতে পারে না এমন নয়, কিন্তু বারবার কারণ ছাড়া বিয়ের ব্যাপারে এমন অবহেলা করায় আজ বকেছে। সীমা ভাবছে সামিয়া তার বাবার দুটো কথা শুনে কেঁদে ভাসাচ্ছে। এগিয়ে গিয়ে সামিয়ার পাশে বসে, সামিয়ার কাঁধে হাত রেখে ডাকে। সামিয়া। সামিয়া তার চাচাতো বোনের ডাকে মাথা তুলে তাকায়। সীমা সামিয়াকে দেখে ভীষণ অবাক হয়। মেয়েটি তার বাবার সামান্য কথা এত কেঁদেছে, তার বিশ্বাস হয় না। অবাক হয়ে বলে। হয়েছে রে তোর, এভাবে কাঁদছিস কেন? সামিয়া ভাঙা গলায় বলে। শুদ্ধ সাহেবের বিয়ে হয়ে গিয়েছে রে। সীমা অসহায় দৃষ্টিতে তাকালো, এবার বুঝলো আসল কাহিনী। দীর্ঘশ্বাস ফেলে বলে। বিয়ে তো হবে, কতদিন আর সিঙ্গেল থাকবে? তুই কাঁদছিস কেন? সামিয়া দু হাতের মাঝে মুখ রেখে আবারও ভাঙা গলায় বলে। আমার না খুব কষ্ট হয় বোন, জানিস শুদ্ধ সাহেবের ভালোবাসা না পাওয়ার কষ্ট আমার পিছু ছাড়ে না। আমি কি করব সীমা? সীমা সামিয়াকে জড়িয়ে ধরল। সামিয়া মেয়েটা এত ইমোশনাল কেন বুঝতে পারে না। কত মাস পেরিয়ে গেল, অথচ মেয়েটা এখনও সেই লোকের জন্য বসে বসে কাঁদছে। আর এদিকে সে তো দিব্যি বিয়ে করে সংসার করছে। করবে নাই বা কেন, সে আরেকজনকে ভালোবাসে। সামিয়াকে চিনতই না, অথচ মেয়েটা তবুও কেমন কষ্ট পাচ্ছে। সীমা সামিয়ার পিঠে হাত বুলিয়ে বলে। তুই কি ওই লোককে ভুলবি? কোন শাহরুখ খান রে সে? জীবনে তোর দিকে একবার তাকালো না, আর তুই তার জন্য কেঁদে মরিস। সামিয়া নিঃশব্দে চোখের পানি ফেলে। একটু পর সীমাকে ছেড়ে থেমে থেমে বলে। ভালোবাসার জন্য শাহরুখ খান হতে হয় না, ভালোবাসার কারণ ছাড়াই হয়ে যায়। আবার ভুলেও যাওয়ার জন্য হাজারটা কারণ থাকলেও ভোলা যায় না। সীমা কিছু বলল না। এই মেয়ের আবেগ নিয়ে তার সেই লেভেলের চিন্তা হয়, কবে না জানি পাগলি হয়ে যায়। সামিয়া হাঁটুতে চিবুক ঠেকিয়ে আনমোনা হয়, চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। সময় বহমান, কখনো কারো জন্য থেমে থাকেনি, আর না তো আজ থেমেছে। এই তো চোখের পলকে কখন যে আরও 6 মাস পেরিয়েছে কেউ বুঝতেই পারল না। ইরফান সেদিন নাসিমের খোঁজে গেলেও কোনো খোঁজ পায়নি নাসিমের। বুক ভরা হতাশা নিয়ে বাড়ি ফিরেছিল। এরপর থেকে বসে থেকেছে এমন নয়, সবসময় কোনো না কোনোভাবে খোঁজ চালিয়েছে। কিন্তু সে বরাবরই হতাশ হয়েছে। থেকে থেকে নিজেকে অসহায় লাগে। এইভাবে হাওয়া যাওয়া কি ঠিক? এর সেকেন্ড ইয়ারের আরও 6 মাস পেরিয়েছে। আর কয়েক মাস পরেই তার এইচএসসি এক্সাম। ইনায়ের একটি ফুটফুটে ছেলে সন্তান হয়েছে, যার নাম রেখেছে প্রিন্স। প্রিন্সের 2 মাস চলছে। মায়রা কয়েকদিন পর পরই ইরফানকে টেনে নিয়ে যায়, প্রিন্সকে দেখে আসে। মায়রার বেশ লাগে। ছোট্ট একটা বাচ্চা, ওজন নেই বললেই চলে। কেমন চোখ বড় বড় করে চেয়ে থাকে। মায়রা আর মিলা 3টা ক্লাস করে মাঠের কোনায় এসে বসেছে। এখন ক্লাস নেই, আবারও 30 মিনিট পর ক্লাস। মায়রাকে চুপ দেখে মিলা মায়রাকে ঝাঁকিয়ে বলে। মায়রার চোখের কোণে পানি ছিল, যেটা মিলার চোখ এড়ায় না। মিলা অবাক হয়। মায়রা দ্রুত নিজেকে সামলে হেসে বলে। উনি অনেক ভালো।
মিলা চোখ ছোট ছোট করে বলে। তার মানে অতি সুখে কাটছিলে। মায়রা হেসে ফেলল। একটু পর হাসি থামিয়ে মিলার দিকে চেয়ে ডাকে, মিলা। মিলা এগিয়ে এসে মায়রাকে জড়িয়ে ধরে। মায়রা হাসল। এই হ্যাবিটটা মিলার মাঝে তার থেকেই গিয়েছে। প্রথম প্রথম মিলা ছ্যাঁত করে উঠত, আর এখন নিজেই এগিয়ে আসে। মিলা মায়রার পিঠে হাত বুলিয়ে বলে, ফিডার খাবি ময়না? আমার ফিডার নাই, যা আছে তা বাচ্চার হোক। মায়রা মিলাকে ছেড়ে মিলার কাঁধে থাপ্পড় মেরে বলে, যাদব যা তো। মিলা দাঁত কেলিয়ে হাসল। মায়রা হাসত না। তার ভালো লাগছে না ইরফান তার কাছে আসে না, কারণ জানে না সে। মায়রা ব্যাপারটাকে আগে তেমন আমলে নেয়নি, কিন্তু এখন কেমন যেন অদ্ভুত লাগে। মায়রার মনে আছে 1 বছর আগে, বিয়ের একদিন আগে ইরফান তার কাছে এসেছিল। এরপর বিয়ের রাতে ইরফানের হঠাৎ কি হলো কে জানে, মাথা ব্যথা নিয়ে ঘুমিয়ে গেল। এরপর থেকে ইরফানকে সে তার কাছে আসতে দেখেনি। ইরফানের কি তাকে ভালো লাগে না? কথাটা ভাবতেই মায়রার চোখের কোণে আবারও পানি জমল। মিলা মায়রাকে ঝাঁকিয়ে বলে, এই মাইরা, কি হয়েছে তোর? কিছু বলছিস না কেন? মায়রা মাথা নিচু রেখে নির্জীব গলায় বলে, শিশরাজ হয়তো আমাকে আর পছন্দ করে না মিলা। মিলা অবাক হলো মায়রার কথায়। মায়রার কাঁধে হাত দিয়ে বলে, এসব ফালতু কথা কেন বলছিস? মায়রা যদিও বিব্রত বোধ করে, তবুও নিজের মাঝের কথাগুলো জড়তা নিয়ে প্রকাশ করে। শিশরাজ আমার কাছে আসে না। মিলা ভ্রু কুচকে বলে, আসে না মানে? এই তো দেখি ডেইলি তোকে কলেজে নামিয়ে দিয়ে যায়, আবার নিয়ে যায়। চুপ করে থাকলো। মিলা মায়রাকে ঠেলে বলে, কি হয়েছে বলবি? মায়রা আমতা আমতা করে বলে, মানে বিয়ের পর থেকে উনি আমার কাছে একবারও আসেনি। মিলা বোধহয় এবার কথাটা ধরতে পেরেছে। অবাক হয়ে বলে, গাঞ্জা তুই খাইছিস নাকি আমাকে খাওয়াইছিস? ঘরে বউ রেখে কোন মহান পুরুষ বসে বসে আঙুল চুষবে আর বউকে আরামে ঘুমাইতে দিবে? মায়রা বিরক্ত হয়, রেগে বলে, তুই ভালোভাবে কথা বলতে পারিস না? মিলা অসহায় মুখ করে বলে, ভালোভাবেই তো বললাম। মায়রা কিছু বলল না। মিলা একটু থেমে চোখ ছোট ছোট করে বলে, তোর জামাই তোকে মনে হয় ঘুমের ওষুধ খাওয়াই রে ময়না, তাই তুই কিচ্ছুই জানতে পারিস না। আহারে, আফসোস করিস না ময়না, আমি তোর জামাইকে ভূত সেজে বলে দিব। মায়েরা স্বামীকে কাছে আসার ব্যাপারে না বুঝতে পারায় কষ্ট পাচ্ছে। মায়রা মিলার গালে আলতো হাতে থাপ্পড় দিয়ে বলে, আর একটা বাজে কথা বললে তোর একদিন তো আমার 10 দিন। একটু থেমে বলে, সে নিজেই আমাকে রেখে ঘুমিয়ে যায়। মিলা তার ডান গালে হাত বুলিয়ে ভাবুক ভঙ্গিতে বলে, কি তোর বড়লোক জামাইয়ের মেয়ের দোষ আছে? কথাটা বলেই মুখ চেপে ধরে। মায়রা আজ তাকে মেরেই ফেলবে। ভাবনার মাঝেই মায়রা মিলাকে মাঠের মাঝে উল্টে ফেলে থাপড়াতে থাপড়াতে বলে, আবার ওনার নামে বাজে কথা বলছিস, তোকে তো মেরেই দম নিব আমি। মিলা কোনো রকমে মায়রার থেকে নিজেকে ছাড়িয়ে মায়রাকে দুটো থাপ্পড় দিয়ে দৌড় লাগায়। মায়রা পিছু পিছু মায়রাও দৌড় দেয়। মিলা কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়লে মায়রা মিলাকে আরেকটা লাগায়। মিলা অসহায় মুখ করে বলে, আরে মা থাম, ইস আবার সরকারি পাইছিস? তুই সমাধানের জন্য তো আমাকেই বললি, সমাধান দেওয়ার জন্য একটু উল্টোপাল্টা বলতে হয়। আয় এখন তোকে সুন্দর করে সমাধান দিই। মায়রা আর কিছু বলল না। মিলা স্বাভাবিক হয়ে বলে, কারণ তো আমার চেয়ে তো তুই ভালো করে বলতে পারবি, কারণ তো তুই তার বউ। কিন্তু আমি বলি কি, তুই নিজে থেকে একটু ট্রাই কর, হয়তো সে তোর থেকে কোনো কারণে কষ্ট পেয়েছে। এছাড়া তোর মাথায় কিছু আসছে না। মায়রা চোখ মুখ কোঁচকালো। তার শিশরাজকে সে এই বেয়াদ্দপ মেয়ে বানিয়ে দিচ্ছে। মায়রা কোমরে হাত দিয়ে বলে, স্বামী যেন সত্যি 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 সাবিত্রী হয়, সেই ব্যবস্থা করবো আমি। বেতব। মিলা মিটমিটিয়ে হাসল। এর স্বামীকে নিয়ে কিছু বললেই কেমন জ্বলে ওঠে, ভালোই লাগে। মায়রাকে ঠেলে বলে, আগে আমার বিয়ে হোক, স্বামীকে নিয়ে ভাব যা। কলেজ থেকে মায়রা মিলা দুজন হাত ধরে বেরিয়ে যাচ্ছিল। মায়রার সামনে তাকালে ইরফানকে দেখে মুখ হাসি ফুটল। মিলা মায়রার দিকে চোখ ছোট ছোট করে তাকালো। স্বামীকে দেখেই হাসি ফুটেছে। আহা, ভালোবাসা! তার জীবন সিঙ্গেল হলেও বান্ধবীর ভালোবাসা দেখেই পেট মন সব ভরে যায়। ভাবনা রেখে নিজের হাত মায়রার হাত থেকে ছাড়িয়ে নেয়। মায়রা ইরফানের কাছাকাছি চলে এসেছে। মিলা পিছন থেকে মায়রাকে ধাক্কা দেয়। মায়রা বেচারি ইরফানের দিকে চেয়েছিল। ইরফান এক পাশে দাঁড়িয়ে ফোনে কিছু করছিল। ইরফান হঠাৎই চোখ তুলে সামনে তাকালে দেখলো মায়রা কেমন হুমড়ি খেয়ে পড়ছে ভাব। ইরফান দ্রুত দুপা এগিয়ে গিয়ে মায়রাকে আগলে নেয়। মেয়েটা পড়তে পড়তে বেঁচেছে। মিলা একটু দূরে দাঁড়িয়ে মুখ লুকিয়ে হাসছে বিড়বিড় করে।
স্বামী আসে না বলে। যা, তোকেই পাঠিয়ে দিলাম তোর স্বামীর কাছে। ইরফান মায়রাকে সোজা করে দাঁড় করিয়ে চিন্তিত কণ্ঠে বলে। পড়ে যাচ্ছিলে কিভাবে? মায়রা ইরফানের দিকে তাকালো, কিছু বলল না। বাঁ দিকে ঘাড় বাঁকিয়ে মিলার দিকে কটমট চোখে তাকালো। মিলা হাত দিয়ে বাই বাই দেখিয়ে পাশ দিয়ে বেরিয়ে গেল। ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে। তোমার কি সিক লাগছে বার্ড ফ্লাওয়ার? মায়রা ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়, নিজে থেকেই ইরফানের হাত ধরে বাইরে যেতে যেতে বলে। আমি ঠিক আছি, আসুন। ইরফান মায়রাকে তার দিকে ফিরিয়ে কোলে নিতে গেলে মায়রা দ্রুত পিছু গিয়ে রেগে তাকায় ইরফানের দিকে। ইরফান বিরক্ত হয়। মায়রাকে টেনে আনলে মায়রা রেগে বলে। উফ, একদম কোলে নিবেন না। আমাকে কি আপনার বাচ্চা লাগে যেখানে সেখানে কোলে নিতে আসেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে। তুমি সিক, এসো। মায়রা ইরফানকে ঠেলে বলে। ধ্যাত, আমি ঠিক আছি। মিলা আমাকে ধাক্কা দিয়েছিল। থাকেন তো ফোনের মধ্যে, কিছুই তো চোখে পড়ে না। ইরফান গম্ভীর গলায় বলে। আমি কাজ করছিলাম। মায়রার সাথে সাথে বলে। হ্যাঁ হ্যাঁ, কাজই করুন। কাজ করতে করতে এই মহাবিশ্বকে উদ্ধার করুন। এখানে এসেছেন কেন? ইরফান ধমকে বলে। স্টুপিড, কি প্রবলেম? বাজে বকছো কেন? মায়রা ইরফানের দিকে এগিয়ে এসে বলে। আপনি আবার প্রমিসের কথা ভুলে গেলেন? ইরফান থতমত খেয়ে তাকায়। এক প্রমিসের জন্য একে আর কিছুই বলা যায় না। ফোঁস করে শ্বাস ফেলে মায়রার হাত ধরে এগিয়ে যেতে নিলে মায়রা ইরফানের হাত থেকে নিজের হাত ছুটিয়ে নেয়। ইরফান পিছু ফিরে রেগে তাকায় মায়রার দিকে। এই স্টুপিডের কি হয়েছে? তাকে ধরতেও দিচ্ছে না। মায়রা ইরফানকে পাত্তা না দিয়ে ইরফানের পাশ কাটিয়ে ধূপধাপ পা ফেলে গাড়ির দিকে এগিয়ে যায়। ইরফান চোয়াল শক্ত করে মায়রাকে দেখল। মায়রার পিছু পিছু সেও যায়। মায়রা একা একাই গাড়িতে উঠে বসে। এরপর গাড়ির ড্যাশবোর্ডের ওপর তার ব্যাগ রেখে দেয়। তার ভালো লাগছে না কিছু। সে বিরক্ত কেন যেন। বেশ অনেকদিন থেকেই ইরফানের ব্যাপার নিয়ে মায়রা ডিস্টার্ব। তার মাথায় কী সব আজাইরা চিন্তা আসে। ইরফান ড্রাইভিং সিটে বসে গাড়ির গ্লাস উঠিয়ে দেয়। এরপর মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রা ইরফানকে ঠেলে পাশের সিটে বসতে চাইলে ইরফান দু হাতে শক্ত করে মায়রাকে চেপে ধরে। মায়রা মুচড়ামুচড়ি করে বলে, ছাড়ুন আমায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে দেখে। মায়রার নড়াচড়া বাড়লে তার হাতের বাঁধন শক্ত হয়। বিরক্ত হয়ে বলে, ছাড়বেন আপনি? ইরফান স্বাভাবিক গলায় বলে। নো। মায়রা কিছু বলার আগেই ইরফান মায়রার গালে হাত রেখে নরম সুরে বলে। কি হয়েছে বার্ড ফ্লাওয়ার? তুমি ডিস্টার্ব কেন? মায়রা শান্ত হয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মায়রার নাকে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। মৃদু স্বরে বলে, আই থিঙ্ক তুমি আমার উপর রেগে আছো, বাট ওয়াই? মায়রা মুখ ফিরিয়ে নিল। ইরফান মায়রার মুখ আবারও তার দিকে ফেরালে মায়রা চোখ নামিয়ে রাখে। মুখ ফুলিয়ে বলে, আপনি আমাকে ভুলে গিয়েছেন। ইরফান বিস্ময় চোখে তাকায় মায়রার দিকে। সে তার বার্ড ফ্লাওয়ারকে ভুলে গিয়েছে, এটাই শোনার বাকি ছিল। এর সাথে স্টুপিড নামটা যে পারফেক্ট যায়, এটা তো এই স্টুপিড পদে পদে প্রুফ করে ছাড়ে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড গার্ল। মায়রা ইরফানের দিকে চেয়ে সরু চোখে চেয়ে বলে। কি বললেন? ইরফান মায়রার দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর গাড়ি স্টার্ট দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে, You are a stupid girl. It's true. And I don't like you. It's even more true. ইরফানের কথা শুনে মায়রা আরও গাল ফুলায়। এমনিতেই সে একটা ব্যাপার নিয়ে ভেবে বিরক্ত, তার মধ্যে ইরফান আবার বলছে তাকে পছন্দ করে না। জীবনেও স্বীকার করবে তাকে পছন্দ করে, তেরা কিনা। মায়রা পিছু ফিরে বলে, তো আমিও আপনাকে পছন্দ করি না। আমার কলেজে অনেক ফ্রেন্ড হয়েছে। ওই তো সেকেন্ড ইয়ারে এক্সাম দেওয়ার সময় আমার চারপাশে কে কে বসেছিল শুনবেন? সজীব, সবুজ, সুজন, শামিন, সিজান, আরও অনেক আছে। সবাই আমার খুব ভালো বন্ধু। ওদের সবাইকেই আমার খুব পছন্দ। ইরফান সাথে সাথে গাড়ির ব্রেক কষে মায়রার সামনের দিকে ধাক্কা খেতে নিলে ইরফান শক্ত হাতে মায়রাকে আগলে নেয়। ডান হাতে মায়রার চোয়াল ধরে তার দিকে ফিরিয়ে দাঁতের দাঁত চেপে বলে, ওদের তুমি পছন্দ দেন কি? মায়রা ইরফানের হাত সরাতে চাইলে ইরফান বাঁ হাতে মায়রার হাত চেপে ধরে বলে, এত সাহস কোথায় পেয়েছো? আমার কোলে বসে কতগুলো ছেলের নাম নিয়েছো, কোনো আইডিয়া আছে? ওদের সাথে তুমি কথা বলো? মায়রা ওপর নিচ মাথা নেড়ে সম্মতি জানায়। ইরফান রেগে গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মেরে বলে, হোয়াট দ্য হেল? মায়রা ঝাঁকি দিয়ে ওঠে, তবে ভয় পেল না। মিনমিন করে বলে, আপনি রাগ করছেন কেন?
আমি তাদের সবাইকে যেমন পছন্দ করি ওরাও আমাকে খুব পছন্দ করে, ভালোবেসে আমার একটা নামও দিয়েছে ইরফান কড়া ধমক দেয়। শাট আপ। মায়রা কেঁপে ওঠে। ইরফান ডান হাতে মায়রার গাল চেপে রেগে বলে, স্টুপিড গার্ল, আর একটা কথা বলে এই মুখ ভেঙে দেব। মায়রা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান মায়রার দৃষ্টি দেখে কেমন শান্ত হয়ে যায়। মায়রার গাল ছেড়ে ফোঁস করে শ্বাস ফেলে, আর চোখে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আমাকে রাগালে আমি বকবো, কিছু করার নেই। ইরফানের কথা শুনে মায়রার ভীষণ হাসি পায়, কিন্তু হাসল না, চেপে রাখলো নিজের মাঝে। ইরফান গলা ঝেড়ে বলে, ওদের সাথে তুমি সত্যি কথা বলো? মায়রা অবুঝ বাচ্চার ন্যায় মাথা ওপর নিচ করলো। ইরফান রেগে তার ডান হাত মুষ্টিবদ্ধ করলো, শক্ত চোখে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানের মুষ্টিবদ্ধ হাতের দিকে তাকালো। তার হাসি পাচ্ছে। ইরফান রাখছে ঠিকই, কিন্তু ঝাড়তে পারছে না। ফলে ইরফানের একটা অদ্ভুত অশান্তি হচ্ছে, যেটা মায়রার কাছে বেশ ভালো লাগছে। ইরফান শক্ত গলায় বলে, তোমার স্টাডি এই পর্যন্তই, ইটস ফাইনাল। মায়রা চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, এই লোকটা সত্যি সত্যি তার পড়াশোনা বন্ধ করে দিবে নাকি? খুব ভালোই চেনা আছে ইরফানকে। মায়রা দ্রুত বলে ওঠে, না না, আমি পড়বো। ইরফান গম্ভীর গলায় বলে। নো। মায়রা সাথে সাথে বলে, হ্যাঁ। ইরফান দাঁতে দাঁত পিষে বলে, বেডরুমে 24 আওয়ার্স পড়বে, নট কলেজ। মায়রা কাঁদো কাঁদো মুখ করে বলে, বেডরুমে বসে পড়লে আমাকে এইচএসসির সার্টিফিকেট কে দিবে? শিক্ষামন্ত্রী কি আমার শ্বশুরমশাই হয় যে সে আমাদের বেডরুমে এসে সার্টিফিকেট দিয়ে যাবে? ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা মনে মনে হেসে বলে, শিক্ষামন্ত্রীর কি ছেলে আছে আপনি কি জানেন? ইরফান বুঝলো এই স্টুপিড তার সাথে বাদরামি করছে। পকেট থেকে ফোন বের করে কারো নাম্বার বের করে। মায়রা ইরফানের ফোনের দিকে তাকালে দেখলো স্ক্রিনে লেখা। মায়রা চোখ বড় বড় করে তাকালো। এটা তাদের কলেজ প্রিন্সিপাল। তাদের প্রিন্সিপাল স্যার ইরফানের খুব ভালো পরিচিত। মায়রা জানে সত্যি সত্যি ফোন করে বলবে সে পড়বে না। মায়রা ইরফানের হাত থেকে ফোন কেড়ে নিয়ে দ্রুত কল কেটে দিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, এমন করছেন কেন? আমি তো এমনি বলেছি। আমি শ নামের কোনো ছেলেকেই চিনি না, সত্যি বলছি। আমার একমাত্র বান্ধবী মিলা, আর কেউ নেই। আমি পড়বো প্লিজ। ইরফান সামান্য হাসলো, ঠোঁট বাঁকালো। এই পুচকি মেয়ে কখন থেকে তার মাথায় টুপি পড়াচ্ছিল। বিড়বিড় করলো, স্টুপিড বাঁদর। এরপর গম্ভীর গলায় বলে, কান ধরো। মায়রা অবাক হয়ে বলে, কেন? ইরফান দুহাত বুকে আড়াআড়ি ভাবে গুজে বলে, আমি বলেছি তাই। মায়রা রেগে বলে, আপনার কান আপনি ধরুন। ইরফান মায়রার হাত থেকে তার ফোন কেড়ে নিলে। মায়রা ইরফানের হাত ধরে বলে, না না, কল করবেন না, ধরছি। ইরফান গম্ভীর গলায় বলে, ফাস্ট। মায়রা অসহায় মুখ করে বলে, আপনার কান ধরি। ইরফান চোখ পাকিয়ে তাকায় মায়রার দিকে। এই বাদরকে কি করা উচিত? মায়রা মেকি হেসে বলে, ওভাবে তাকাচ্ছেন কেন? আমার কানই ধরছি। কথাটা বলে ইনোসেন্ট ফেস বানিয়ে আলতো হাতে তার কান দুটো ধরে। মনে মনে বিড়বিড় করে, আপনাকে যদি করলার জুস না খাইয়েছি আমার নামও মায়রা নয়, খারাপ লোক। ইরফান চোখ ছোট ছোট করে বলে, কি বলছো? মায়রা দুদিকে মাথা নেড়ে বলে, কিছু না। ইরফান মনে মনে হাসতো, নিজেকে স্বাভাবিক করে বলে, বলো আর বাদরামি করবো না। মায়রা কিছু বলে না। ইরফানের ওপর রাগ লাগছে, তাকে জোকার বানানো হচ্ছে। মায়রাকে চুপ দেখে ইরফান তার ফোন স্ক্রল করতে করতে বলে, বুঝেছি তুমি পড়তে চাইছো না। মায়রা সাথে সাথে রেগে বলে ওঠে, আর বাদরামি করব না। ইরফান তার ফোনের ক্যামেরা অন করে মায়রার দিকে তাক করে রাখে। মায়রা বোঝেনি। ইরফান গম্ভীর গলায় বলে, আবার বলো। মায়রা দাঁত কটমট করে তাকায় ইরফানের দিকে। অসভ্য লোক তার সাথে কেমন করছে। ইরফানের গম্ভীর স্বর, ফাস্ট বলো। মায়রা মুখটা ছোট করে বলে, আর বাদরামি করব না। ইরফান ঠোঁট বাঁকালো। ক্যামেরা অফ করে ফোন প্যান্টের পকেটে রেখে মায়রাকে টেনে জড়িয়ে ধরল। মায়রা মুখ ফুরিয়ে রেখেছে। ইরফান মায়রার মুখ উঁচু করে মৃদু হেসে বলে, কিউট লাগছিল। মায়রা বুঝলো সে কান ধরেছিল তখনকার কথা বলছে। খারাপ লোক রেগে বলে, আর আপনাকে হনুমানের মতো লাগছে। ইরফান কিছু বলল না। মায়রার হিজাবের নিচ দিয়ে হাত দিয়ে মায়রার গলার ভাঁজে হাত রাখে।
মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান মায়রার পুরো মুখে দৃষ্টি বুলিয়ে ঠান্ডা গলায় বলে, হাজবেন্ডের প্রশংসা করতে হয়, বুঝেছো বউ? মায়রা দৃষ্টি নামিয়ে নেয়। ইরফান বা হাত মায়রার পেছন দিকে দিয়ে এনে মায়রার চিবুকে হাত রেখে মায়রার মুখ তার দিকে এগিয়ে আনে। মায়রা ইরফানের দিকে তাকায়। ইরফান চোখের পলকে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। বেশ কিছুক্ষণ পর মায়রাকে ছেড়ে দিলে মায়রা ইরফানের বুকে মুখ লুকায়। ইরফান ঠোঁট বাঁকিয়ে হাসত। এরপর গাড়ি স্টার্ট দেয়। বাড়ি পৌঁছালে মায়রাকে একইভাবে তাকে জড়িয়ে থাকতে দেখে মৃদু স্বরে বলে, বার্ড ফ্লাওয়ার, বাসায় এসেছি। ফার্স্ট ভেতরে যাও, আমার অফিস যেতে হবে। মায়রা মাথা উঁচু করে তাকালো। ইরফান মায়রার দিকেই চেয়ে দুজনের চোখাচোখি হলো। মায়রা ইরফানকে ছেড়ে সোজা হয়ে বসে মৃদু স্বরে বলে, আপনি কখন আসবেন? ইরফান একটু ভেবে বলে, বলতে পারছি না। ওয়াই? মায়রা মিনমিন করে বলে, আজকে একটু 9টার মধ্যে আসবেন? কথাটা বলেই মায়রা মাথা নিচু করে নেয়। সে এভাবে কখনো বলেনি ইরফানকে, তাই কেমন যেন লজ্জা লাগলো। ইরফান অবাক হয়ে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান মায়রাকে টেনে শক্ত করে দু হাতে জড়িয়ে নেয়। এরপর মায়রার গালের সাথে গাল লাগিয়ে মৃদু স্বরে বলে, আসবো বউ? মায়রা ঢোক গিরে। ইরফান মৃদু হাসত। তার তো যেতে ইচ্ছে করছে না, আসবে কি? মায়রার গালে ঠোঁট দাবিয়ে রাখে। ওভাবেই বেশ অনেকক্ষণ থাকে। এরপর মায়রাকে নিয়ে গাড়ি থেকে বের হয়। মায়রাকে কোল থেকে নামিয়ে দাঁড় করিয়ে দিলে মায়রা ইরফানের দিকে একবার তাকিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। ইরফান দু হাত প্যান্টের পকেটে রেখে মায়রার প্রস্থান দেখল। মায়রা তার শাশুড়ি থেকে জেনে ইরফানের পছন্দের একটি খাবার রান্না করেছে। এর নাম এর আগে শোনেনি সে। কিমচি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তো শুনেছিল, কিন্তু কিমচি শোনেনি। রুমা নেওয়াজের কাছে শুনেছে ইরফানকে এই খাবার মাঝে মাঝেই তিনি রেঁধে দেন। ইরফান বেশ পছন্দ করে খায়। আরও কিছু আছে, কিন্তু মায়রার এই একটা খাবার রাততেই জীবন শেষ। সে তার শাশুড়ির থেকে দেখে দেখে নিজেই রেঁধেছে। রান্নায় সে একদমই কাঁচা। তার মা তাকে কখনো রান্নাঘরে যেতে দেয়নি। ভাতের পানি কতটুকু দিতে হয় মেয়েটি এইটুকুও জানে না। তার মা তাকে কখনো কোনো কাজে হাত লাগাতে দেয়নি। মায়রা কথাগুলো ভেবে হাসত। কিন্তু এদিকে রান্নায় অপটু হওয়ায় যা রান্না করেছে সেই খাবার অতটা ভালো হয়নি। যদিও তার শ্বশুর শাশুড়ি প্রশংসা করেছে, কিন্তু মায়রার অত ভালো লাগেনি। তার মধ্যে তার ডান হাতের কবজির ওপর দিকে বেশ খানিকটা জায়গায় তেল ছিটে এসে পুড়ে গিয়েছে। রুমা নেওয়াজ মলম দিয়ে দিয়েছেন, তবুও জ্বলছে বেশ। মায়রা বেডের ওপর বসে আছে। ঘড়িতে সময় 8টা। মায়রা বেড থেকে নেমেই ওয়াশরুমে গিয়ে অজু করে বের হয়। এরপর আবার হাতে মলম দিয়ে এশার নামাজ পড়ে নেয়। নামাজ শেষে ঘরের দরজা আটকে দেয়। এগিয়ে গিয়ে কাভার থেকে একটি কফি ব্রাউন কালারের সিল্কের শাড়ি বের করে। সময় নিয়ে শাড়িটি খুব সুন্দর করে জড়িয়ে নেয় মায়রা। কুচি করে পড়েছে। বাম কাঁধে আঁচল ছেড়ে দিয়েছে। শাড়ি পরা শেষে আয়না থেকে পেছন দিক গিয়ে নিজেকে দেখল। ভালো লাগছে। এরপর তার বিয়েতে পাওয়া অনেক অনেক সাজার জিনিস পেয়েছিল। তার মধ্যে প্রায় অর্ধেকটা বের করে। এত এত জিনিস দিয়েছিল ইরফানদের বাড়ি থেকে। মায়রা প্রথম দেখে মাথায় হাত দিয়ে বসেছিল। মনে হয়েছে তাকে দোকান তুলে এনে দিয়েছে সবাই মিলে। এসব ভাবনা রেখে মায়রা খুব সুন্দরভাবে নিজেকে সাজায়। চুলগুলো হাত খোপা করে নেয়। নিজেকে পরিপাটি করে মায়রা ঘড়িতে দেখল 9টা 10 বাজে। ইরফান হয়তো এখন আসবে। মায়রা ব্যস্ত হাতে সব গুছিয়ে রাখল। গত 2.5 ঘন্টা যাবৎ মায়রা উদাস মনে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ইরফান আসেনি। মায়রার এত মন খারাপ কখনো হয়নি। আসলে তো এভাবে কখনো অপেক্ষা করেনি ইরফানের জন্য। ইরফান তো বলেছিল আসবে, তাকে বলে মানুষটা কি ভুলে গিয়েছে? মায়রা ইরফানকে অনেকবার কল করেছে, তার কলটাও রিসিভ করেনি ইরফান। মায়রা আবারও ইরফানকে কল দেয়। এবার কল কেটে যায় ওপাশ থেকে। মায়রা না পেরে ফুপিয়ে ওঠে। আসবে না তাহলে বললো কেন আসবে? আর এখন ফোন তুলছেও না, আবার কেটে দিল। মায়রা দু হাতে চোখ মুছে ফারার ফোনে কল করে। ফারা বেডের উপর বসে খাচ্ছিল। পাশেই শুদ্ধ বসে কথা বলছে নাসিমের সাথে। কথা বলার ফাঁকে ফাঁকে ফারাকে জ্বালায়। ফারা রেগে তাকায়, মনে হচ্ছে এই লোক বাচ্চা। শুদ্ধ হাসতে হাসতে কথা বলে। হঠাৎই ফারার দিকে তার ডান হাত এগিয়ে নিলে ফারা নিচু হয়ে শুদ্ধর হাতে কামড়ে ধরে। শুদ্ধ চেঁচিয়ে ওঠে, ও মাগো, এই রাক্ষসী
আমার হাত ছাড়ো। ইস! ফারা শুদ্ধর হাত ছেড়ে রেগে বলে। আরেকবার যদি জ্বালিয়েছো তাহলে খাবোই না, আমি বলে দিলাম। শুদ্ধ অসহায় মুখ করে বলে। শোন নাসিম, আমার জন্য বিদেশি মেয়ে দেখ, যে আমাকে না কামড়ে শুধু চুমাবে। ওপাশ থেকে নাসিম হেসে বলে। তুই কি মানুষ হবে না? বউটাকে শান্তি দিস না। ফায়েজের কাছে বিচার দিচ্ছি আমি, দাঁড়া। ফারা হাতের প্লেট বেডের উপর ঠাস করে রেখে ধূপধাপ পা ফেলে রুমের বাইরে যায়। শুদ্ধ নাসিমকে কোনো রকমে বলে কল কেটে দৌড় দেয় ফারার পিছু। নিশ্চিত অন্য ঘরে গিয়ে দরজা আটকাবে এই মেয়ে, তখন কেলেঙ্কারি হয়ে যাবে। সত্যি সত্যি ফারা পাশের রুমে গিয়ে দরজা আটকাচ্ছিল। শুদ্ধ জোর করে ফারাকে টেনে জড়িয়ে ধরে। ফারা মুচড়ামুচড়ি করে বলে। ছাড়ো আমায়, যাও বিয়ে করো আরো 100টা, ছাড়ো বলছি। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে। না না, আমার চুমাচুমি লাগবে না। পরে ফারা পাখি কামড়ালেও তাকেই লাগবে, আমার পাখি তুমি। ফারার ফোন বাজলে ফারা শুদ্ধকে ঠেলে বলে। ছাড়ো। শুদ্ধ ফারার গালে চুমু খেয়ে বলে। আর ছাড়াছাড়ি আর বলবো না, আমার একটা মাত্র বউ তুমি, তোমাকে আমি কবুর। ফারা কটমট চোখে তাকালে শুদ্ধ মেকি হেসে বলে। সত্যিকারের ডার্ক চকলেট কিনে দিব, এভাবে তাকাও কেন? ছাড়ো, আমার ফোন বাজছে। শুদ্ধ আর কিছু বলল না। ফারাকে ছেড়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেও বউটাকে রাতে কাছে থাকার জন্য কত তেল মালিশ করা লাগে। আহারে, বিয়ে করেও তার অনেক কষ্ট। মায়রার ফোন রেখে রিসিভ করলে মায়রা ওপাশ থেকে বলে। আপু শুদ্ধ ভাইকে একটু বলবে ওনার ভাই কোথায়? ফারা শুদ্ধকে জিজ্ঞেস করে সে জানায় ইরফান তার অফিসে। সে আসার আগে ইরফানের অফিসে গিয়েছিল। মায়রা কথাটা শুনে কল কেটে দেয়। রাত 11:30 থেকে আরও 2.5 ঘন্টা অর্থাৎ 2টা পর্যন্ত অপেক্ষা করলো ইরফানের জন্য। ব্যালকনির কোনায় হাঁটু মুড়ে বসে বসে কতক্ষণ যে কাঁদলো মেয়েটা। এত কষ্ট লাস্ট কবে হয়েছিল মায়রা বুঝে পায় না। খোপা করা চুলগুলো পিঠ ছড়িয়ে মেঝে ছুঁয়েছে। মায়রা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বিড়বিড়িয়ে বলে। আপনি আসবেন না শিশুয়ালা? ঘড়িতে তখন 2:35। ইরফান গাড়ি গ্যারেজে রেখে এক প্রকার দৌড়ে বাড়ির ভেতর প্রবেশ করে। কাছে চাবি থাকায় প্রবলেম হয়নি। কোনো দিকে তাকালো না ছেলেটা। 3-4টে করে সিঁড়ি বেয়ে উপরে উঠে সোজা তার ঘরে চলে যায়। দরজা ঠেলে দ্রুত ভেতরে প্রবেশ করে দেখলো মায়রা ঘরে নেই। দ্রুত পায়ে ব্যালকনিতে গেলে পায়ের সাথে কিছু ধাক্কা লাগে। ইরফান নিচু হয়ে তাকালে মায়রাকে দেখে সাথে সাথে হাঁটু মুড়ে বসে মায়রাকে আগলে নেয় তার সাথে। সময় ব্যয় না করে মায়রাকে কোলে তুলে ঘরে এনে বেড়ে শুয়ে দেয়। মায়রার দিকে তাকালে তার ভ্রু কুঁচকে যায়। মেয়েটার শরীর কেমন যেন একদম ছেড়ে দেওয়া। মায়রার হাতের সাথে ধাক্কা লাগে, কী সব যেন ছিটকে পড়ে যায় টাইলসের ওপর। মৃদু শব্দ ভেসে আসে। ইরফান বিস্ময় চোখে তাকালো, সাথে সাথে মায়রার দিকে তাকিয়ে মায়রার গালে হাত দিয়ে ডাকে। বার্ড ফ্লাওয়ার। সাড়া নেই। ইরফান ঢোক গিলে মায়রার দু গালে আলতো হাতে থাপ্পড় দিয়ে ডাকে। বার্ড ফ্লাওয়ার, কি হয়েছে তোমার? ওঠো। মায়রার কোনো সাড়া নেই। ইরফান ভীত হয়। বেডসাইড টেবিলের ওপর থেকে গ্লাস নিয়ে মায়রার মুখে পানি ছিটিয়ে দিলেও মায়রার কোনো সাড়া না পেয়ে ইরফান হাতের গ্লাস ছুঁড়ে ফেলে। মায়রাকে টেনে তার বুকে জড়িয়ে নেয়। কাঁপা কণ্ঠে বলে। এই বার্ড ফ্লাওয়ার, চোখ খোলো। আই এম সরি। মায়রার শরীর ছেড়ে দেয়া। ইরফানের শরীর কাঁপছে। মায়রার গালে হাত দিয়ে অসহায় কণ্ঠে ডাকে। লিটল গার্ল, প্লিজ কিছু বলো। মায়রার কোনো সাড়া না পেয়ে ইরফান মায়রাকে শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে আবারও কম্পিত স্বরে বলে। এই বউ, এই তো আমি এসেছি, চোখ খোলো প্লিজ। সরি বউ। ইরফান ফার্স্ট এড বক্স চেক করলে দেখলো ঘুমের ঔষধের ভরা পাতা একদম ফাঁকা। শুকনো ঢোক গিলে ছেলেটা। মেঝেতে অনেকগুলো ঔষধ পড়েছে মায়রার হাত থেকে। সে ঠিক বুঝতে পারছে না মায়রা কয়টা ঔষধ খেয়েছে। এত অসহায় লাগলো নিজেকে। তার বার্ড ফ্লাওয়ার তার কাছে সময় চেয়েছিল, কিন্তু সে তার বার্ড ফ্লাওয়ারকে এই চাওয়াটুকু দিতে পারল না। সময় নষ্ট না করে মায়রাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। তার বাবা মাকে আর ডাকেনি। হসপিটালে নিয়ে আসলে ডক্টর জানায় মায়রা 4টে ঘুমের ওষুধ খেয়েছে, তেমন কোনো প্রবলেম হয়নি। ডক্টর কিছু ওষুধ দিয়েছে আর মায়রা ঘুমাবে, এতে ঘাবড়ানোর কিছু নেই। আর বলেছে মায়রার অতিরিক্ত দুর্বলতায় জ্ঞান হারিয়েছিল, বেশি বেশি খাওয়াতে হবে। এরপর ইরফান মায়রাকে নিয়ে আবারও বাড়িতে ফিরে আসে। ইরফান তার অফিস থেকে 8:10-এ বেরিয়েছিল। সে তো তার বার্ড ফ্লাওয়ারের বলা কথা অনুযায়ী আরও দ্রুত আসতে চেয়েছিল। মায়রা তার কাছে এর আগেও অনেক কিছুই চেয়েছে, কিন্তু কখনো সময় চায়নি তার কাছে। ইরফানের মনে হয় মায়রা তার কাছে সবচেয়ে দামি জিনিসটাই আজ চেয়েছে।
সময়ের চেয়ে দামি কিছু আর হয় না। ভালোবাসার মানুষের থেকে পাওয়ার সময়টুকুই তো সবচেয়ে মূল্যবান হয়। অফিস থেকে বেরিয়ে ইরফান সর্বপ্রথম একটি ঘড়ির শোরুমে যায়। ক্যাসিও ব্র্যান্ডের একটা কাপল ঘড়ি কেনে, যার প্রাইস এসেছে 1,40,000। ইরফান ঘড়ি দুটো নিয়ে আরেকটি শোরুমে যায়, যেখান থেকে 30টি ফটো অ্যালবাম কিনে নেয়। গত 1 বছরে তার আর মায়রার কত শত পিক এঁকেছে, সে সবই এই অ্যালবামগুলোর মধ্যে সাজাবে। ইরফানের মনে আছে তাদের বিয়েতে তার রিলেটিভরা অনেকেই মায়রাকে অনেক কিছুর পাশাপাশি চুড়িও দিয়েছিল। ইরফানের মনে হয় মায়রার হয়তো চুড়ি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। ইরফান তার ভাবনা অনুযায়ী গিফট শপে গিয়ে 30 ইঞ্চির একটি চুড়ির বক্স কেনে, যার ভেতরে 60 ডজন চুড়ি সেট আছে। রেশমি চুড়ি, কাচের চুড়ি সহ আরও বিভিন্ন ধরনের চুড়ি আছে এতে। সবশেষে মায়রার জন্য একটি ডায়মন্ডের রিং নেয়, সাথে 5টি বেরি ফুলের গাছটা নেয়। এরপর সব জিনিসপত্র গাড়ির ব্যাক সিটে রেখে সামনের ডোর খুললে হঠাৎই গাড়ির ঘাড়ের কাছে কেমন চিনচিন ব্যথা করে ওঠে। এরপর আর কিছু মনে নেই ইরফানের। যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। ফোন খুঁজলে ফোন পায় না। বেড থেকে নামলে ডক্টর এসে ইরফানের কাঁধে হাত রেখে বলে, এখন কেমন লাগছে বাবা? ইরফান কিছুই বুঝতে পারছে না, মৃদু স্বরে বলে, আঙ্কেল, আমি এখানে কি করে? ভদ্রলোক চিন্তিত কণ্ঠে বলে। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়। সে ড্রাগ? ইম্পসিবল। ইরফান দৃঢ় কণ্ঠে বলে, আমি সিগারেট ছাড়া কিচ্ছু ছুঁয়েও দেখি না। কি সব বাজে কথা বলছেন? ভদ্রলোক মৃদু স্বরে বলে। একটু থেমে বলে। ইরফান এত অবাক হয়, বলার মতো কিছু পায় না। এরপর ইরফান আর 1 সেকেন্ডও টাইম নষ্ট না করে বাড়িতে আসে। কথাগুলো ভেবে ইরফান দীর্ঘশ্বাস ফেলল। তাকে দ্রুত ট্রিটমেন্ট করায় কোনো প্রবলেম হয়নি, বাট এই কাজ কে করলো? তার তো কোনো শত্রু নেই। তবে যেই করুক তার জীবন জাহান্নাম বানিয়ে তবেই দম নিবে সে। কোন বাস্টার্ড এই কাজ করেছে? ওই বেয়াদবের জন্য সে তার বাটফ্লাওয়ারের কাছে আসতে পারেনি। হঠাৎই কিছু একটা মনে পড়তেই রাগের জোয়াল শক্ত হয়ে যায়। সে যখন ফটো অ্যালবামের শোরুমে গিয়েছিল তখন সৌভিকের সাথে দেখা হয়েছিল। বেশ কয়েক মাস আগে একবার সৌভিক মায়রাকে নিয়ে বাজে কথা বলেছিল। ইনফ্যাক্ট মায়রার 18 বছর নয় বলে সে ভার্সিটির লেকচারার পদ থেকে বাদ হয়ে যাবে, এরকম হুমকিও দিয়েছিল। যদিও ইরফানের কিছুই করতে পারেনি, কিন্তু ইরফান তো চুপচাপ এসব হজম করার ছেলে নয়। সে সৌভিকের অবস্থা সাহেলের চেয়েও খারাপ করে দিয়েছিল। এত মাস সৌভিক হসপিটালেই পড়েছিল। হয়তো কিছুদিন আগে সুস্থ হয়েছে। এর আগে ফারাকে নিয়ে কটু কথা বলে শুদ্ধর হাতে মার খেয়েছিল। ইরফানের হাতে আধা পঙ্গু হয়ে হসপিটালে কাটালো। সুস্থ হয়ে এবার সরাসরি ইরফানের দিকে হাত বাড়িয়েছে। ইরফান সৌভিকের ভাবনা আপাতত ফেলে রাখলো। ওকে তো সে দেখে নেবে। আপাতত তার মায়ের করা কাজে রাগ সাথে নিজেকে অসহায় লাগছে। তার বউটা এমন কেন? সে ইচ্ছে করে তার বাটফ্লাওয়ারের কাছে আসেনি, এমন কখনো হয়েছে? অথচ মেয়েটি ঘুমের ঔষধ খেয়ে নিয়েছে। হাতে আরও কতগুলো ছিল, যদি সব খেয়ে নিত কি হতো? বা যেটুকু খেয়েছে এতেও যদি কোনো বড় ধরনের প্রবলেম হতো? মায়রার ঘুমন্ত মুখপানে চেয়ে থাকে ইরফান। মেয়েটা কি তাকে কখনো বুঝবে না? এখন সময় রাত 3:30। মায়রা একবার জেগেছিল, কিন্তু কয়েক মিনিটের মাঝে সে আবারও ঘুমিয়ে যায়। ডক্টর মায়রার ঘুমের ঔষধের রিয়াকশন নষ্ট হওয়ার মেডিসিন দিয়েছিল, যার ফলে মায়রার ঘুম হালকা হয়। পিটপিট করে চোখ মেলে তাকায়। তার দিকে ঝুঁকে আছে ইরফান। ইরফানকে দেখে মায়রা শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসে। ঘুম জড়ানো কণ্ঠে বলে, আপনি কখন এসেছেন? ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের কাঁধে মাথা রেখে বলে, আমি আপনার জন্য অনেক অপেক্ষা করেছিলাম, আপনি আসেননি কেন? ইরফান কিছু বলছে না। মায়রা মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে বলে, কথা বলছেন না কেন, কি হয়েছে? ইরফান তবুও কিছু বলে না। মায়রার আগে ঘুম ভাঙলেও ঘুমের ঘরে মেয়েটার কিছুই মনে নেই। সে ভেবেছে ইরফান মাত্রই এসেছে আর সে ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, তাই এখনো একটু একটু ঝিমাচ্ছে। মায়রা ইরফানের গালে হাত দিয়ে বলে, আমি কিন্তু আপনার উপর রাগ করেছি শিশরাজ। ইরফান হঠাৎই মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রাকে টেনে তার কোলে বসায়। সময় পেরোলে মায়রার মনে হয় ইরফান তার উপর রাগ ঝাড়ছে। মায়রা ছটফট করে। ইরফান ছাড়ল না, বরং হাতের বাঁধন দৃঢ় থেকে দৃঢ় করে। মায়রা তার 2 হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। কত শত খামচে দেয়, বেচারি 1 চুল পরিমাণ ছাড় পায় না।
প্রায় অনেকটা সময় পর ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মুখে নোনতা স্বাদ লাগলে তা গিলে নেয়। মায়রা ছাড়া পেয়ে দু হাতে তার মুখ চেপে ধরে ফুপিয়ে ওঠে। পুরো জন্তুর মতো আচরণ করেছে ইরফান তার সাথে। ইরফান কিছু বলল না, মায়রাকে তার কোল থেকে নামিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে কোনো কথা না বলে বেড়ে শটান হয়ে শুয়ে পড়ে। মায়রা ইরফানকে দেখলো চুপচাপ। সে বুঝেছে হয়তো, সে তো 4টি ঘুমের ওষুধ খেয়েছিল। ইরফান বুঝতে পেরে এই জন্য কি তার উপর রেগে আছে? কিন্তু সে ইরফানের উপর অভিমান করে মাত্র 4টে ওষুধ খেয়েছিল 4 দিন ঘুমাবে বলে। এটাই আর কি হয়? রাগ তো আর তার করার কথা। ইরফান তাকে রাগ দেখাচ্ছে কেন? সেও উল্টো হয়ে শুয়ে পড়লো। সে এত এত কষ্ট করলো, সব পানি হয়ে গেল। আর এই লোক তাকেই রাগ দেখাচ্ছে। কিন্তু মায়রা ভাবে তার চোখে ঘুম নেই কেন? সে তো 4টে ঘুমের ওষুধ খেয়েছিল। তাহলে পাশ ফিরে ইরফানের দিকে তাকালো। ইরফান সেভাবেই চুপচাপ স্ট্যাচু হয়ে শুয়ে আছে। মায়রা মনির মুখে ইরফানের দিকে চেয়ে থাকলো। বেশ অনেকক্ষণ যাবৎ এপাশ ওপাশ করে ভীষণ অশান্তি লাগছে তার। থাকতে না পেরে ইরফানের দিকে এগিয়ে গিয়ে ইরফানকে ডাকে।